হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিসেল ভাব। তোমাদের সকলকে ডিসেল ভাবে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিতের 11 নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, আমাদের এখানে প্রথম প্রশ্ন কি দেওয়া আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করতে বলেছে, কি বলেছে দেখো, যে দুটি আলাদা মূলদ সংখ্যার মধ্যে ড্যাশ মূলদ সংখ্যা আছে। দুটো আলাদা মূলদ সংখ্যার মধ্যে কি আছে? দুটি আলাদা মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আছে। এই জায়গাটা কি হবে না, অসংখ্য মূলদ সংখ্যা আছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটা মূলদ সংখ্যা নয়? মূলদ সংখ্যা নয়, মূলদ সংখ্যাকে আমরা কি করতে পারি? আমরা মূলদ সংখ্যা সমান সমান কি জানি? আমরা মূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে লিখতে পারি, তাই তো? আমরা মূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে লিখতে পারি তো। তাহলে দেখো, আমরা কোন সংখ্যাটাকে আমরা পি বাই কিউ আকারে, দেখো এই যে 3/7 এটা পি বাই কিউ আকারে আছে। 10/19 এটাও পি বাই কিউ আকারে আছে। এই যে 2.79 এটা এটাও পি বাই কিউ আকারে আছে। দেখো এই যে 2.79কে যদি 2.79-এর যদি তুমি দশমিক তুলে দাও, তাহলে নিচে কত হয়ে যাবে? 100 হয়ে যাচ্ছে, পি বাই কিউ আকারে হয়ে যাচ্ছে। তাহলে পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে না কোন সংখ্যাটা? এই 4 যোগ √2কে তুমি পি বাই কিউ আকারে লিখতে পারছো না। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 4 যোগ √2। নেক্সট কি বলেছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোন সংখ্যাগুলির মধ্যে কোনটি একটি পূর্ণ ঘন সংখ্যা নয়? ঘন কথার অর্থ হলো ঘন কথার অর্থ হলো কিউব সংখ্যা নয়। দেখো 64 দেখো 64কে তুমি কিউব করতে পারো কিনা। দেখো তুমি যদি 64 বলেছে, 64 মানে কি? 64 মানে হচ্ছে ধরো 4 গুণ 4 গুণ 4, 4-এর কিউব হচ্ছে তো। এগুলোর পাওয়ার মাথায় কি কি আছে? 1 আছে। তাহলে সূচকে অঙ্কের কি আছে? 4 যোগ 4 যোগ 4, 4 গুণ 4 গুণ 4 হলে কি হবে? পাওয়ারগুলো যদি কিছু সংখ্যাগুলো নিধান, এগুলোকে তো নিধান বলে। এই নিধানগুলো যদি একই থাকে, তাহলে পাওয়ারগুলো কি হবে? যোগ হয়ে যাবে। তাহলে 1 যোগ 1 যোগ 1 তাহলে কত হবে? 3। দেখো 4 4 16, 4 16 64। আচ্ছা, এবার দেখো 125। তুমি যদি 125কে করো, তাহলে 125-এর মধ্যে কি কি আছে? 5 গুণ 5 গুণ 5, 5-এর কিউব। 5 1 5 5 25, 5 25 125 হলো। এবার যদি তুমি 81কে করো, 81কে যদি তুমি কিউবের ফর্মে আনতে যাও, তাহলে কত হবে? 3 গুণ 3 গুণ 3 গুণ 3। এটা কত হচ্ছে? 3-এর পাওয়ার 4। 1 2 3 4 আসছে কিউবের ফর্মে? আসছে না, কারণ পাওয়ার কি হচ্ছে? 4 হয়ে যাচ্ছে। কিউব করলে কি হবে? মাথায় ঘন আর কি কিউব 3, তাহলে মাথায় কি যাচ্ছে? 3, আর এটার মাথায় কত আসছে? 4। তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তর হবে 81। বুঝতে পেরেছো যে তাহলে কোন সংখ্যাটা আমাদের ঘন নয়? ঘন নয় কোনটা? তাহলে ঘন নয় হচ্ছে 81। তাহলে ঘন নয় হচ্ছে 81। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে সঠিক উত্তরটি নির্বাচন করো। 54কে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে? 54কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে, এরকম অঙ্ক আমরা আগেও করেছি। তাহলে আমরা এটাকে কি করব? আমরা এটাকে সবার প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নেবো। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে নিলে কি হবে দেখো, 54কে যদি তুমি উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে 2 দিয়ে 27 দুগুণে 54, 3 দিয়ে 3 নং 27, 3 থেকে 9। দেখো তাহলে 54 ক্ষেত্রের মধ্যে কি কি আছে? 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। এবার দেখো তাহলে 2 একটা পড়ে রয়েছে, আর 3-এর কি হচ্ছে? 3-এর তো কিউব হয়ে যাচ্ছে। 3টে তো ঘনতে রয়েছে, কিন্তু 54কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে? 27। এইবার 27কে তুমি যদি ঘন করো, তাহলে হবে এই 3 গুণ 3 গুণ 3, তাহলে 3-এর কিউব হচ্ছে, তাহলে গিয়ে ঘন হচ্ছে। তাহলে 54কে কত দিয়ে ভাগ করতে হচ্ছে? 54কে 2 দিয়ে ভাগ করতে হচ্ছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? 54কে, তাহলে তোমরা উত্তর লেখার সময় কি লিখবে? উত্তর লেখার সময় এরকম ভাবে লিখবে যে, সুতরাং 54কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, নেক্সট প্রশ্নের মধ্যে কি আছে? নেক্সট প্রশ্নের মধ্যে আছে যে দুটি পূরক কোণ
এর একটি অপরটি 5 গুণ হলে কোন দুটির মান কত? তাই তো, একটি দুটো পূরককোণ বলেছে, দুটো পূরককোণের একটি অপরটির 5 গুণ হলে তাহলে কোন দুটির মান কত? তাহলে আমরা দেখে নিই কি বলেছে। দেখো যে দুটো পূরককোণ, দুটি পূরককোণের একটি অপরটির 5 গুণ, একটাকে কি ধরলাম এক্স ধরলাম, আর একটাকে যদি 5x ধরি, আমরা পূরককোণ মানে কি জানি, দুটো কোণের মান 90 ডিগ্রি যোগফল। তাহলে সুতরাং দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে তাহলে একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে 5x, যোগ হচ্ছে সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এক্স যোগ 5x করলে কত হবে? 6x, 6x মানে 90 ডিগ্রি। এবার দেখো ছয়টা তো এক্স এর সাথে গুণাকারে আছে, নিচে গেলে কি হবে ভাগ আকারে। তাহলে কত হচ্ছে 6 দিয়ে 90 কে কাটলে 6 15 90, তাহলে কত এক্স সমান সমান হচ্ছে 15 ডিগ্রি। এবার এক্স সমান সমান যদি 15 ডিগ্রি হয় তাহলে 5x সমান সমান কত হবে? 5 15 75। তাহলে 75 আর 15 যোগ করলে দেখবে কত হবে? 90। তাহলে একটা কোণ হচ্ছে কত? 15 ডিগ্রি, অপরটি হচ্ছে কত? 75 ডিগ্রি। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, তোমাদের এই প্রশ্নটা বাচ্চা লেগেছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোন জোড়াটা হচ্ছে পরস্পরের পূরক কোণ? পূরক কোণ মানে কি? এক্ষুনি তো করলাম, পূরক কোণ মানে কি? 90 ডিগ্রি। তাহলে কোন দুটো কোণকে যোগ করলে 90 ডিগ্রি হচ্ছে? 55 65 কে যোগ করলে 90 হচ্ছে? মোটেও 90 হচ্ছে না। 45 45 আর 20 যোগ করলে 90 হচ্ছে? না, হচ্ছে না। 15 আর 85 যোগ করলে 90 হচ্ছে? মোটেও হচ্ছে না। 33 আর 57 যোগ করলে দেখো তো 90 হচ্ছে নাকি? 3 আর 7 হচ্ছে 10, 3 আর 7 10 শূন্য থাকলো 1, 5 3 8 না, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে 90। 33 আর 57 যোগ করে দেখবে 90 ডিগ্রি হচ্ছে। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছিলে দেখো। নেক্সট প্রশ্ন বলেছে যে শূন্যস্থান পূরণ করো। যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, অন্য বিপরীত বাহু দুটি কিন্তু সমান্তরাল নয়, তা হলো কি? তাকে কি বলা হয়? তাকে বলা হয় ট্রাপিজিয়াম। বুঝতে পেরেছো? তাকে কি বলা হয়? তাকে বলা হয় ট্রাপিজিয়াম। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। এই যে এটা হচ্ছে ট্রাপিজিয়াম। ওকে, তারপরে কি বলেছে দেখো। তারপরে প্রশ্নটা বলেছে যে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 গুণ করলে বাহুর দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে? বর্গক্ষেত্রের কি বলেছে? ক্ষেত্রফলকে আমি কি করছি? 4 গুণ করছি, তাহলে বাহুর দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? আচ্ছা, দেখো তোমরা দেখে নাও যে 4 গুণ ক্ষেত্রফল যদি হয়, তাহলে বর্গক্ষেত্রের করা হয়, তাহলে তার বাহুকে কি করতে হবে? তাহলে তার বাহুকে দ্বিগুণ করতে হবে। ঠিক আছে, এবার আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরো একটা নর্মাল বর্গক্ষেত্র, প্রথমে আমি দ্বিগুণ ফিগুণ কিচ্ছু করছি না, প্রথমে একটা নর্মাল বর্গক্ষেত্র ধরো। ধরো আহ এ একটা বর্গক্ষেত্র আছে। আহ, বর্গক্ষেত্রের একটা বাহুর মান যদি 3 সেমি হয়, তাহলে প্রত্যেকটা বাহুর মান কত হবে? 3 সেমি করে হবে, তাই তো? প্রত্যেকটা বাহুর মান কত করে? 3 সেমি করে হবে। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার। বাহু স্কয়ার মানে কি? বাহু গুণ বাহু, 3 গুণ 3। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে? নর্মালে, এটা নর্মালে, আমি এখানে কিচ্ছু দ্বিগুণ টিগুণ করছি না। কত হচ্ছে? 9। ক্ষেত্রফল কত বেরোচ্ছে? 9 বেরোচ্ছে। এইবার আমি কি করছি না, ক্ষেত্রফলকে দ্বিগুণ করছি। এখানে ক্ষেত্রফল কত ছিল? এখানে এখানে ক্ষেত্রফল হচ্ছে 3 তিরিককে 9। ঠিক আছে, এবার কি বলেছে যে আমাদের প্রশ্নের মধ্যে বলেছে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে যদি 4 গুণ করি, 4 গুণ, তাই তো? এবার ধরো এটা ক্ষেত্রফল 9 বেরিয়েছিল, আমি ক্ষেত্রফলকে কি করছি? 4 গুণ করছি। 4 গুণ করলে কত হবে? 36। তাহলে এমন একটা বর্গক্ষেত্র আঁকতে হবে যার ক্ষেত্রফল হবে কত? 36। এর ক্ষেত্রফল কত হচ্ছে? 36। তাহলে এমন কোন দুটো সংখ্যা গুণ করলে 36 হতে পারে তুমি ভাবো তো? 6 গুণ 6 করলে 36 হতে পারে। তাহলে 3 সেমিকে আমরা কি করছি? 3 সেমির সাথে আমি আরো 3 সেমি যোগ করছি, এখানে 3 সেমির সাথে এখানে 3 সেমি যোগ করছি, এখানে 3 সেমির সাথে এখানে 3 সেমি যোগ করছি, এখানে 3 সেমির সাথে এখানে 3 সেমি যোগ করছি। অর্থাৎ কি করছি? এখানে 6 সেমি করছি, এখানে 6 সেমি করছি, এখানে 6 সেমি করছি, এখানে 6 সেমি করছি। তবেই না 6 সেমি আর 6 সেমি গুণ করলেই না 36 হবে, মিলবে। বর্গক্ষেত্রে 4 গুণের ক্ষেত্রফলটা মিলবে। বুঝতে পেরেছো আমার কথা? তাহলে
তাহলে 3 সেমি থেকে কত বাড়ালাম? 3 গুণ, 1 গুণ, আর এখানে কত করলাম? 1 গুণ। তাহলে কত করছি আমরা? তাহলে দ্বিগুণ করছি আমরা। তাহলে তার বাহুগুলোকে কি করছি? দ্বিগুণ করছি। মানে 1 গুণ বলার কথার অর্থ কি? মানে ফার্স্টে 3 সেমি ছিল, এটাকে ডবল করছি। তাহলে কত করছি? দ্বিগুণ করছি। বুঝতে পেরেছো? তাহলে তার বাহুকে কত করছি? দ্বিগুণ করতে হবে, কারণ বাহু স্কয়ার সমান সমান তার ক্ষেত্রফল। বুঝতে পেরেছো? উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। আচ্ছা, তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 2 হলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স এর কিউব ইজ ইকুয়াল টু কত হবে? ইজি অঙ্ক। তাহলে সবার প্রথমে আমরা কি করব দেখো, এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, বাই এক্স ইজ ইকুয়াল টু 2 বলে দিয়েছিল। ফার্স্টে এটাকে কি করলাম? এই এক্সটাকে এখানে গুণ করে দিলাম, কোনাকুনি গুণ করে দিলাম। এটাকে কোনাকুনি গুণ করে দিলে 2x হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, এইবার এইবার কি করছি? এইটাকেই এইবার এই যে এইখানে দেখছো না, এটা বা হবে না, এটা সুতরাংই হবে। এইবার এই যে এইখানে এই ফর্মুলাটা দেখছো, এই যে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স, এই যে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স লিখলাম। লিখে কি করলাম? কিউব করলাম। আর এই পাশে সমান সমান 2 ছিল, যে 2 ছিল, 2টাকে কিউব করলাম। এইটা একটা আলাদা অঙ্ক, ঠিক আছে? মানে আলাদা অঙ্ক না, একই অঙ্কের মধ্যে এইটা একটা পার্ট। ঠিক আছে, এটাকে 1 নম্বর সমীকরণ ধরেছি। এবার তার পরের লাইনে কি করছি? এই সংখ্যাটা আবার লিখছি। লেখার পরে আমি কি করছি? কিউব করলাম, উভয় পাশে ঘন করি, কিউব করলাম। কিউব করার পরে কি হচ্ছে? তাহলে এখানে এ মানে হচ্ছে এক্স স্কোয়ার, আর বি মানে হচ্ছে 1। তাহলে এটা যদি এ হয়, এক্স স্কোয়ার যদি এ হয় আর 1 যদি বি হয়, তাহলে এ মাইনাস বি তার কি হচ্ছে? হোল কিউব বাই এক্স এর কিউব ইজুয়াল টু হচ্ছে 8। বুঝতে পেরেছো? এবার কি ফর্মুলা হচ্ছে? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। এ কিউব মাইনাস বি কিউব না, এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা। এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা কি? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এস এ ইন্টু বি, এ ইন্টু বি ইন্টু হচ্ছে ইন্টু এ মাইনাস বি। ফর্মুলাটা আমি এখানে পরিষ্কার করে লিখে দিই, দেখো, এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ ছিল এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার তার কিউব মাইনাস বি কিউব একের কিউব লিখে দিলাম। এবার কি হচ্ছে? 3ab মাইনাস 3ab, তারপরে কি ছিল? তারপরে ছিল হচ্ছে গুণ এ মাইনাস বি। এটা হচ্ছে ফর্মুলা। বুঝতে পেরেছো? এই ফর্মুলাটাই এইখানে বসিয়েছি, যেখানে এর মান হচ্ছে এক্স স্কোয়ার আর বি এর মান হচ্ছে 1। বুঝতে পেরেছো? বসালাম, এইটা হয়ে গেল। বসানোর পরে 8 হলো। এইবার এই এক্স স্কোয়ার মাইনাস 1 আছে না, এই এক্স স্কোয়ার মাইনাস 1 সমান সমান কি বেরিয়েছিল বলো তো আমাদের? এই যে 2x বেরিয়েছিল। তাই এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স এর জায়গায় কি 1 এর জায়গায় কি করলাম? 2x লিখে দিলাম। আর এখানে ছিল এক্স স্কোয়ার আর 3 কিউব, তাহলে 3 ইন্টু 2 করলে কত হবে? 3 দুগুণে 6, তাহলে এক্স স্কোয়ারের পর 6, একের কিউব করলে 1 হবে, 3x স্কোয়ারের সাথে 1 গুণ করলে 3x স্কোয়ার হবে। আর এইটার মান কি ছিল? এটার মান ছিল 2x, এটা বসিয়ে দিলাম 2x এখানে। তাহলে নিচে এক্স কিউব ছিল, এক্স কিউব বসিয়ে দিলাম, সমান সমান 8 বসিয়ে দিলাম। তারপরের লাইনে কি হচ্ছে? তারপরের লাইনে এটা যেরকম আছে সেটা লিখে দিলাম, ব্র্যাকেটের মধ্যে লিখলাম কি? 3 দুগুণে 6 এক্স তার কিউব, এটা লিখলাম। আর এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে কত? এখানে হচ্ছে এক্স এর কিউব। নিচে ছিল কত? এক্স এর কিউব, তাহলে নিচে এক্স এর কিউব বসিয়ে দিলাম, আর সমান সমান 8 ছিল বসিয়ে দিলাম। তারপরে নেক্সট লাইনে কি করছি দেখো, দিয়ে তারপরে নেক্সট লাইনে এই এক্স এর কিউবকে আমি ভেঙে 2 টুকরো করে ফেলছি। মানে এই যে স্প্লিট করা। যেমন এই জায়গাটা তোমরা যদি না বুঝতে পারো, তোমাদেরকে আমি একটা ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো এইখানে লেখা আছে 5 যোগ 7 বাই 2। ভাবো এরকম ভাবে লেখা রয়েছে জিনিসটা, বা যোগ নয়, এখানে যেহেতু বিয়োগই আছে তোমরা বিয়োগই ধরো। 5 বিয়োগ 7 বাই 2 লেখা রয়েছে। তোমরা এই লাইনটাকে এরকমও লিখতে পারো, 5 বাই 2 বিয়োগ 7 বাই 2। তোমরা লসাগু করবে, দেখবে আবার আগের লাইন, এই লাইনটা ফিরে চলে আসবে। বুঝতে পেরেছো? এইটাকে স্প্লিট করে দিলাম, দুটো ভাগে ভাগ করে দিলাম। এই যে এই সংখ্যাটা দেখছো, যে এক্স মাইনাস 1 মাইনাস 6x এর কিউব বাই এক্স এর কিউব আছে, তো এটাকে স্প্লিট করে দিলাম। মানে এটা নিচে একবার এটা চলে যাবে, যেমন এই যে 5-এর নিচে 2 চলে এলো, যেমন বিয়োগ, এই বিয়োগটা পড়ে রইলো। আবার 6x এর কিউবের নিচে এক্স এর কিউব চলে এলো, এরকম 7-এর নিচে 2 চলে এলো যেরকম, ঠিক এই জায়গাটা আমি এরকম করেছি। এই দেখো, তাহলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স এর কিউব একবার, মাইনাস 6x টু দি পাওয়ার কিউব বাই এক্স এর কিউব। বুঝতে পেরেছো? এই যে এই জিনিসটাকেই
এই এই জিনিসটাকে এখানে লিখলাম কেটে, বুঝতে পেরেছো? এটা হয়ে গেল এত সমান সমান 8। পরের লাইনে কি, এই এক্সের কিউব আর এই এক্সের কিউব কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে, খালি 6 পড়ে থাকবে। এবার 6টাকে এপাশে পাঠিয়ে দিলে কত হবে, 8 আর 6 কত হবে, 14 হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স কিউব সমান সমান হচ্ছে কত, হচ্ছে 14। আমাদের তো উত্তরটাই চেয়েছিল, এই যে উত্তর এটাই বার করতে হবে। এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স এর কিউব সমান সমান কত, এটাই তো মান বার করতে চেয়েছিল, তাই তো? তাহলে আমাদের উত্তর এটা বেরিয়ে গেল। বুঝতে পেরেছো? অঙ্কটা একবার দেখে নেবেন, সোজা কিন্তু হালকা ট্রিকি। নেক্সট প্রশ্ন কি বলেছিল দেখো, নেক্সট প্রশ্ন বলেছে যে এ প্লাস রুট ওভার এ ইন্টু বি টু রুট ওভার বি প্লাস বি ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস ই টু দি পাওয়ার হাফ ইন্টু বি টু দি পাওয়ার হাফ প্লাস বি এর মান বার করতে বলেছে, তাই তো? তাহলে এর মান বার করব। তাহলে এর মান বার করলে কি হচ্ছে দেখো, যে প্রথমে কি করছি, প্রথমে এই এ টু এ আছে, এই যে রুটটা দেখতে পাচ্ছ না, এই রুটটা তুলে দিলে হাফ হয়ে যায়। কি করে দেখো, যেমন ধরো লেখা রয়েছে রুট ওভার এ লেখা রয়েছে, এই জিনিসটা পরের লাইনে কি হয় বলো তো, তোমরা এরকমও লিখতে পারো। আবার আরেকটা জিনিস তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, দেখো অনেক সময় দেখবে রুটের ফাঁকের ভেতরে এরকম লেখা থাকে 3 4, তখন কি হয় বলো তো, এইখানে এই কিছু নেই মানে হচ্ছে 2 আছে, ঠিক আছে, কিছু নেই মানে 2 আছে, এই জন্য এটার পাওয়ার 2 হয়ে গেল, হাফ হয়ে গেল। যখনই এখানে কিছু লেখা থাকবে, ধরো 3 আছে এই জায়গাটা, তাহলে এইখানে কি বলো তো, একের নিচে 3, এখানে 4 হলে এখানে 4, এখানে 5 হলে এখানে 5, এখানে 6 হলে এখানে 6, এখানে 7 হলে এখানে 7, বুঝতে পেরেছো? আর কিছু না থাকলে হাফ, খালি এ কেন, বি সি ডি যা থাকবে সেরকম, বুঝতে পেরেছো? সেটাই করলাম, এই এই জায়গাটা কি করলাম, হাফ, বি এর মাথায় কিছু নেই মানে হচ্ছে হাফ করে নিলাম, এই যে রুট ওভার আছে বলে হাফ করে নিলাম, প্লাস বি আবার যেরকম ছিল সেটা বসিয়ে দিলাম। ওকে, এবার কি করছি, এই এ দিয়ে এ দিয়ে পুরোটাকে একবার গুণ, এই যে এ দিয়ে এই পুরোটাকে একবার গুণ, আবার এ টু দি পাওয়ার হাফ ইন্টু বি টু দি পাওয়ার হাফ দিয়ে আবার পুরোটাকে গুণ, এই যে এ টু দি পাওয়ার হাফ ইন্টু বি টু দি পাওয়ার হাফ দিয়ে পুরোটাকে একবার গুণ, আবার এই বি দিয়ে এই এ মাইনাস এ টু দি পাওয়ার হাফ, এটা হচ্ছে এ টু দি পাওয়ার হাফ ইন্টু বি টু দি পাওয়ার হাফ প্লাস বি, এই যে বি দিয়ে গুণ, বুঝতে পেরেছো? এই 3টে বাটে গুণ করতে হবে। এইবার গুণটা আমি আমাদেরকে মুখে মুখে বলছি, ঠিক আছে, একটু ভালো করে শুনবে তোমরা। দেখো এ গুণ করলে কি হচ্ছে, এ স্কোয়ার হলো, মাইনাস মাইনাস এ টু দি পাওয়ার, দেখো এ ইন্টু এ টু দি পাওয়ার, কি এই সংখ্যাটা দেখো, এর সাথে এর মাথায় পাওয়ার আছে হাফ, বি এর পাওয়ারে হাফ, এইটাকে যদি গুণ করো দেখো এর মাথায় 3/2 হয়ে যাচ্ছে ইন্টু বি হয়ে যাচ্ছে, অর্থাৎ এই জায়গাটা আমি লাইনটা বোঝাতে চাইছি, ধরো এর সাথে আমি গুণ করছি কত, হাফ ইন্টু বি টু দি পাওয়ার হাফ, জাস্ট এটার সাথে এই পার্টটার গুণ করছি, তাই তো? তাহলে কি করে যে 3/2 হচ্ছে, ভালো করে লক্ষ্য করো, এটার পাওয়ারে কিছু নেই মানে কি আছে, 1 আছে, তাহলে নিধানগুলো একই থাকলে সূচকগুলো কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে কি হবে, এ টু দি পাওয়ার 1 যোগ 1, আর গুণ বি আকারে ছিল হাফ, লিখে দিলাম হাফ। তাহলে এটা ওপরে কি হবে, লসাগু হবে, তাহলে 2 যোগ 1 ইন্টু বি টু দি পাওয়ার হাফ, তাহলে কত হচ্ছে, এ টু দি পাওয়ার 2 আর 1 3/2 গুণিত বি টু দি পাওয়ার হাফ। বুঝতে পেরেছো কি করে হচ্ছে এ টু দি পাওয়ার 3 বি টু দি পাওয়ার হাফ? এটাকে আমি আর ক্যালকুলেশন করি, এখানে ডাইরেক্ট 3/2 হাফ লিখে দিয়েছি, আর এর সাথে বি কিলো গুণ হলো, তাহলে এ বি হয়ে গেল। নেক্সট দেখো আবার ঠিক একই এক্স্যাক্টলি সেম ভাবেই, ঠিক এটার সাথে এটাকে গুণ করলে ঠিক সেম আবার 3/2 হবে, বি দিয়ে হাফ হবে, সেম আমি আর দেখাচ্ছি না সেই জন্য করলাম। আবার এটার সাথে এটাকে গুণ করলে দেখো এই হাফ আর হাফ যোগ করলে দেখবে কি হবে, যদি তুমি এর সাথে দেখো হাফ আবার এর পাওয়ার হাফ যদি থাকে তাহলে কি হচ্ছে, এর পাওয়ারে হাফ যোগ হাফ হয়ে যাচ্ছে, আর হাফ যোগ হাফ মানে কি, হাফ হাফ মানে কি 1, তাই তো? হাফ হাফ যোগ করলে কত হয়, 1 হয় তো। তাহলে এ টু দি পাওয়ার 1 মানে কত, এ টু দি পাওয়ার 1 মানে 1, এ 1 বলছি কেন এ, এবার সেটাই লিখেছি এ, আর এই বি টু দি পাওয়ার হাফ আর বি টু দি পাওয়ার হাফের সাথে যদি যোগ করে তাহলে খালি হবে বি, তাহলে এ টু দি পাওয়ার এ, এ আর বি খালি পড়ে থাকবে, সেই জন্য এ বি ডাইরেক্ট লিখেছি।
বুঝতে পেরেছো? আবার এটার সাথে এই বি গুণ করলে তাহলে এ টু দি পাওয়ার হাফ পড়ে থাকবে, আর বি টু দি পাওয়ার হাফের সাথে বি গুণ করলে এই 3/2 পড়ে থাকছে। বুঝতে পেরেছো? আমি এটা এ দিয়ে দেখিয়েছি, এটা একবার সেম বি দিয়েও আবার সেরকম ভাবেই হবে, সেই জন্য আমি আর দেখাচ্ছি না, এই জন্য বললাম ভালো করে শুনতে। ওকে, ঠিক এরমভাবেও সেম নিজেরটা কি ক্যালকুলেশন হবে, এ এর সাথে বি গুণ করলে এ বি বা বি এ। আবার আমাকে একদিন একটা মেয়ে বলছে, স্যার আপনি ভুল করিয়েছেন, মানে অনেকে বুঝতে পারে না যে এ এর সাথে যদি তুমি বি গুণ করো এ বিও লিখতে পারো, আবার বিও লিখতে পারো, ব্যাপারটা হচ্ছে কিচ্ছু না। 3-এর সাথে 2 গুণ করলে 3×2 = 6, বা 2-এর সাথে 3 গুণ করলে 3×2 = 6, একই জিনিস দাঁড়ায়। বুঝতে পেরেছো? এটা কোনো সমস্যা নয়, ঠিক আছে? এটা বুঝতে ভুল করা। তাহলে বি এ হলো মাইনাস বি এর সাথে এই হাফ গুণ, আবার বি এর সাথে যদি এই হাফ বি টু দি পাওয়ার হাফের যদি গুণ হয় তাহলে কত হবে 3/4, আবার বি বি গুণ করলে কত হবে বি স্কোয়ার হলো। এবার দেখবে এই একটা এ টু দি পাওয়ার 3/2 ইন্টু বি টু দি পাওয়ার হাফ, এর সাথে এই একটা কেটে যাবে, এখানে একটা প্লাস থাকবে আর এখানে একটা মাইনাস থাকবে, কাটবে। আবার এ বি আর এ বি কাটবে, ঠিক আছে, কাটলো। তারপরে ঠিক আবার এখানেও সেম এরকম ভাবে একটা কাটবে, তাহলে কি কি পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস এই বি এটাকে আমি এবি লিখেছি এখানে, আর প্লাস বি স্কোয়ার এটা পুরো রয়েছে। বুঝতে পেরেছো? তাই অঙ্কটা বললাম ভালো করে বুঝে করবে, ঠিক আছে? আমি লাইন একটা স্টেপ জাম্প মেরেছি, কারণ বড় হয়ে যায় এই সংখ্যাগুলোকে ভেঙে ভেঙে করাতে গেলে এত বড় হয়ে যায়, এই জন্য একটু স্টেপ জাম্প দিয়ে করিয়েছি তোমাদেরকে আজকে, ঠিক আছে? আচ্ছা, চলো তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে সমরবাবু তার আয়তকার জমির ভেতরে 4 মিটার করে জায়গা ছেড়ে দিয়েছে। যদি সমরবাবু জমির দৈর্ঘ্য 40 মিটার আর প্রস্থ যদি 22 মিটার হয়, তবে সমরবাবুর কত বর্গমিটার জায়গার উপরে বাড়ি তৈরি করেছে? কত বর্গমিটার জায়গার উপরে সে কি করেছে? বাড়ি তৈরি করেছে। ইজি অঙ্ক, আগের দিনও করিয়েছি সমরবাবুর এই অঙ্কটা। সে কি করেছে? তিনি বাড়ি তৈরি করেছেন, তার দৈর্ঘ্য কত ছিল 40 মিটার, প্রস্থ কত ছিল 22 মিটার। এবার তাহলে তিনি বাড়ি তৈরি করেছেন মানে কি, তাহলে ক্ষেত্রফল বার করতে হবে, এটা গুণ এটা, তাই তো? এবার 4 মিটার করে কি করেছে? সে 4 মিটার করে জায়গা ছেড়ে দিয়েছে, এই পাশ থেকেও 4 মিটার ছেড়েছে, এই পাশ থেকেও 4 মিটার জায়গা ছেড়েছে, তাহলে দুদিক থেকে জায়গা ছাড়লে কত হবে 4×2 = 8। আবার এই পাশ থেকেও 4 মিটার ছেড়েছে, এই পাশ থেকেও 4 মিটার ছেড়েছে, তাহলে এদিক থেকে কত হবে 4×2 = 8। তাহলে 40-এর থেকে 8 বাদ, 22-এর থেকে 8 বাদ, তাহলে কত হচ্ছে 32×14, তাহলে 448 বর্গমিটার। বুঝতে পেরেছো? তাহলে তিনি বাড়ি তৈরি করেছেন 448 বর্গমিটার জমিতে। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, নেক্সট প্রশ্ন বলেছে যে, আচ্ছা, বলেছে যে প্রদত্ত চিত্রে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, শুধু তোমাদেরকে এইটুকুনি রেখা অংশের তোমাকে ক্ষেত্রফল বার করতে হবে, এই রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল বার করতে হবে। আচ্ছা, চলো আমরা দেখে নিই অঙ্কটা কি করে করেছি। দেখো, এখানে রেখাঙ্কিত অংশটা দেওয়া রয়েছে, এবার প্রদত্ত কত দেওয়া রয়েছে 12 মিটার দেওয়া রয়েছে, আর প্রস্থ কত আছে 8 মিটার দেওয়া আছে। এবার তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এই 12 মিটার আর 8 মিটার, এই পুরোটাকে 12 আর 8 কত হচ্ছে 96 বর্গমিটার ক্ষেত্রফল। এবার ভালো করে লক্ষ্য করো যে কি বলেছে প্রথমে, যে রেখাঙ্কিত রেখাঙ্কিত অংশের দৈর্ঘ্য। দেখো রেখাঙ্কিত অংশের দৈর্ঘ্য থেকে কত আছে, এই 12 থেকে 3 মিটার বাদ দিয়ে দিলাম, তাহলে কত 9 মিটার রয়েছে, এখানে ফাঁকা অংশ পড়ে রয়েছে। ফাঁকা অংশ কত, মানে এই যে এখান থেকে এইটুকুনি, এখান থেকে এই 12 মিটার রয়েছে, এই 12 মিটার থেকে আমি কি করছি এই 3 মিটার বাদ দিয়ে দিচ্ছি। এই নিচে যে 3 মিটার দেখছি, 3 মিটার বাদ দিয়ে দিলে কত হচ্ছে 9 মিটার। খালি এইটুকুনি কত হচ্ছে, এইটুকুনি হচ্ছে 9 মিটার। এবার 9 মিটার আর প্রস্থ কত হচ্ছে 8 থেকে 3 বাদ দিচ্ছি, মানে এদিক থেকেও 3 বাদ যাচ্ছে, প্রস্থ থেকেও 3 বাদ যাচ্ছে, এইখানে 3 বাদ যাচ্ছে, আবার দৈর্ঘ্য থেকেও কি বাদ যাচ্ছে 3 বাদ যাচ্ছে, দৈর্ঘ্য থেকেও 3 বাদ, প্রস্থ থেকেও 3 বাদ। তাহলে কত হলো, রেখাঙ্কিত অংশের দৈর্ঘ্য 9 মিটার, আর এটা হচ্ছে প্রস্থ হচ্ছে 5 মিটার। তাহলে এইটুকুনির ক্ষেত্রফল কত হচ্ছে 5×9 = 45 বর্গমিটার। এবার রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল কত হলো, রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল হলো 45 বর্গমিটার। আচ্ছা, একটু বলা ভুলে গেল, এটা রেখাঙ্কিত অংশ না, এটা রেখাঙ্কিত অংশ ছাড়া ক্ষেত্রফল। কারণ এইটা হচ্ছে 9 মিটার, এইটুকুনি হচ্ছে 9 মিটার, আর এইটুকুনি হচ্ছে কত, এইটুকুনি হচ্ছে তোমার 5 মিটার। আমি এটারই তো বার করলাম, 9 আর 5 কত হচ্ছে 5×9 = 45, কারণ এটা ছাড়া। এবার এই
টোটাল বর্গক্ষেত্র মিটারের থেকে এই ছাড়াটা যেটা ছেড়েছি সেটা বাদ দিয়ে দেবো। এটাকে বাদ দিয়ে দিলেই বেরিয়ে যাবে যে রেখাংশিত অংশের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, 51 বর্গমিটার। বুঝতে পেরেছো? তা আমি একবার বলে দিচ্ছি। প্রথমে কি বার করেছি বলো তো, পুরোটা, এই 12 আর 8, 8 12 কত হচ্ছে 96, পুরোটা ক্ষেত্রফল বার করে নিয়েছি। দিয়ে এপাশ থেকেও যেহেতু প্রস্থ থেকেও 3 বাদ দিতে বলেছে, আবার দৈর্ঘ্য থেকেও 3 বাদ দিতে বলেছে, 3 3 করে বাদ দিয়ে দিলাম, 3 3 করে বাদ দিয়ে দিলাম। তাহলে একটা বেরোলো 9, আর একটা দৈর্ঘ্য বেরিয়েছে 9, প্রস্থ বেরিয়েছে 5। তাহলে 9 আর 5 এর ক্ষেত্রফল বার করে নিলাম 45। এবার কি করছি, পুরো মোট জায়গার থেকে কি করব, যেই জায়গাটা আমাদের দরকার নেই সেই জায়গাটা আমরা কি করবো, বাদ দিয়ে দেবো। সেটাই করলাম, এই মোট জায়গার থেকে আমি যেটা দরকার নেই সেটা বাদ দিয়ে দিলাম। তাহলে এই রেখাঙ্কিত অংশটা বেরিয়ে গেল যে কতটা আতা রয়েছে। বুঝতে পেরেছো? 51 বর্গমিটার। ওকে, আচ্ছা চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে আহ, চিত্রসহ সন্নিহিত কোণের সংজ্ঞা দিতে বলেছে। চিত্রসহ সন্নিহিত কোণের সংজ্ঞা দিতে বলেছে। চিত্রসহ সন্নিহিত কোণের সংজ্ঞা দিতে বলেছে। চলো চলো দেখে নিই আমরা। বলেছে একই শীর্ষবিন্দু ও একই সাধারণ বাহুর দুপাশে অবস্থিত কোণ দুটি একে অপরটির কি বলে, সন্নিহিত কোণ বলা হয়। এই যে একই শীর্ষবিন্দুতে অবস্থিত, একই সাধারণ বাহুর দুপাশে অবস্থিত দুটি একটি অপরটিকে, মানে এটাকে এটার কি বলে, সন্নিহিত কোণ বলে। এই যে এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, দুটো মিলে হচ্ছে 90 ডিগ্রি। একে অপরের কি কি বলে, এ আর বি হচ্ছে পরস্পরের সন্নিহিত কোণ। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে দুটি দুটি সংখ্যার গুণফল বলেছে 3x² প্লাস 8x প্লাস 4 হলে একটি সংখ্যা 3x প্লাস 2 হলে অপর সংখ্যাটি কত, তাই তো? তাহলে দুটো সংখ্যার গুণফল বলেছে, একটা সংখ্যা তোমাকে বলে দিয়েছে এত, আর অপর সংখ্যা তোমাকে বার করতে হবে অপর সংখ্যা। তাহলে অপর সংখ্যাকে আমি ধরে নিলাম, এই অপর সংখ্যাকে আমি ধরে নিচ্ছি এ। এ গুণিত এত সমান সমান এত। এটা যেহেতু গুণ বলেছে, তাহলে এর সাথে এটাকে গুণ করে সমান সমান এটা করলেই বেরিয়ে যাবে উত্তর, তাই তো? তাহলে দেখো কি করছি, এই এ এর সাথে কি করলাম, 3x ইন্টু 3x প্লাস 2 গুণ করছি। গুণ এটা গুণ আকারে আছে, আর এটা সমান সমান বসিয়ে দিলাম। এবার এটার সাথে এটা গুণ আকারে আছে বলে কি, এটা কি করলাম, এটাকে আমি নিচে পাঠিয়ে দিলাম, ভাগ আকারে করে দিলাম, তাহলে 3x প্লাস 2 হয়ে গেল। এবার কি করছি দেখো, এখানে 8x আছে, তো এই 8x কে ভেঙে কি করলাম, 6x আর 2x লিখলাম। 6x আর 2x লেখা হলো। এবার এখান থেকে কি 3x² প্লাস 6x থেকে আমি 3x কমন নিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে, খালি 3x এর জন্য x² জন্য x, দেখো 3x এর সাথে x গুণ করলে 3x², আবার 3x এর সাথে 2 গুণ করলে 3 দুগুণে 6x পড়ে থাকছে। তাহলে এখানে ভেতরে কি কমন যাচ্ছে, ব্র্যাকেটের ভেতরে x প্লাস 2 কমন যাচ্ছে, আর প্লাস এখান থেকে 2 কমন নিচ্ছি, 2 কমন নিলে কত হবে, তাহলে x প্লাস এই 2 দুগুণে হচ্ছে 4, তাহলে এই জায়গাটা কি হচ্ছে 2। ঠিক আছে, এটা 4 নয়, এটা কিন্তু 2। ওকে, 2 2 হলো। এইবার তাহলে এই x+2 আর এখানে x+2 রয়েছে, মিডল টার্মের মতন হয়ে গেল। তাহলে x+2 আর x+2 কমন নিয়ে নিলাম, আর 3x+2টা লিখে দিলাম। বুঝতে পেরেছো? এবার নিচেও 3x+2 আছে, যে নিচে 3x+2 লিখছিলাম, এই 3x+2 3x+2 কেটে গেল, তাহলে এই সমান সমান কত হয়ে গেল, x+2। বুঝতে পেরেছো? তাহলে এটা হয়ে গেল আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছিল দেখো, যে a/b প্লাস b/a সমান সমান 1 হলে a³ প্লাস b³ এর মান তোমাকে বার করতে বলেছে, তাই তো? তাহলে আমরা কি করব, এটাকে কি করলো, লসাগু করলাম। তাহলে নিচেকে তবে এ বি, এবার বি বি এর জন্য মিলে গেল, তাহলে a² আর এখানে এ মিলে গেল, তাহলে বি বি এর জন্য কি হবে, b² সমান সমান 1। তাহলে a² প্লাস b² ইজ ইকুয়াল টু হচ্ছে এবি। এবার এবিটাকে সমান সমান এই পাশে নিয়ে আসলে কত হবে, a² মাইনাস এবি প্লাস b² ইজ ইকুয়াল টু 0 করলাম। এবার a³ প্লাস b³ সূত্র কি, a প্লাস বি ইন্টু a² মাইনাস এবি প্লাস b² লিখলাম, লেখা হলো। এবার a প্লাস বি, এইটার মানে কি, a² মাইনাস এবি প্লাস b² এর মান কত বেরিয়েছে আমাদের এখানে, 0। এবার 0 বসিয়ে দিলাম, কোনো কিছুর সাথে 0 গুণ করলে কি উত্তর কি হবে, 0 হবে আলটিমেটলি, যেটা। বুঝতে পেরেছো? আচ্ছা চলো, এবার নেক্সট প্রশ্ন আমরা চলে যাই। কি বলেছে নেক্সট প্রশ্ন দেখো, যে উৎপাদকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, কি বলেছে দেখো, যে a4a² প্লাস 4ab মাইনাস c² প্লাস b², অথবা আরেকটা অঙ্ক দিয়েছে কি না, 192a³ প্লাস 3। চলো দুটো অঙ্ক তোমাদেরকে দেখি।
কি করে করবে অঙ্কটা? কি বলেছিল প্রথমে? যে 4a² প্লাস 4ab প্লাস b² মাইনাস c², তাই তো? অঙ্কটা এরকম ছিল। এইবার এই 4a² কি করলাম, আমি 2a তার হোল স্কোয়ার করলাম। দেখো 2 দুগুণে কত হচ্ছে 4, আর এ গুণ করলে হবে a², তাহলে লিখে ফেললাম এটা a² করলাম। 4ab আছে, এই 4ab টিকে কি করলাম, সূত্রে একটা 2 নিয়ে নিলাম, এই 4টাকে ভেঙে নিলাম, 2 দুগুণে 4 হয়ে গেল, তো দেখো সূত্র 2 হয়ে গেল, আর এখানে 2a হয়ে গেল, দেখো 2a হয়ে গেল, দেখো এখানটা এটা মিলে গেল। এইটাকে যদি তুমি একটা ধরো, লেখা আছে এখানে এ, সূত্রটা এরকম হচ্ছে a² প্লাস 2ab প্লাস b²। এখানে বড় হাতের এ মানে হচ্ছে 2a, আর বড় হাতের বি মানে হচ্ছে শুধু ছোট হাতের বি। বুঝতে পেরেছো? এই যে এই জায়গাটা করলাম এত। এবার 4কে ভাঙলে 2, আর 2 2 দুগুণে 4, আর এ বি, দেখো এটা হয়ে গেল এ, এটা হয়ে গেল বি, এই যে এ বি, আর এটা হয়ে গেল বি তার স্কোয়ার। বুঝতে পেরেছো? তাহলে a² প্লাস 2ab প্লাস b², তাই তো? এই যে a² প্লাস 2ab প্লাস b², কিসের ফর্মুলা? এটা ফর্মুলা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে a মানে কি 2a, আর b মানে কি শুধু b, স্কোয়ার করলাম। আর এখানে মাইনাস c² যেটা ছিল সেটা পরপর লিখছিলাম, এই যে মাইনাস c² লিখছিলাম, এই মাইনাস হয়ে গেল। তাহলে দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস c², মানে এবার এইটাকে পুরোটাকে আমি ধরে নিচ্ছি, এই 2a প্লাস বি কে আমি কি করছি, পুরোটাকে ধরছি, আর এবার বি ধরছি সি কে। তাহলে a² মাইনাস b² এর ফর্মুলায় ফেলছি। এই যে এখানে এই যে এই জায়গাটা দেখো, a² মাইনাস b² এর ফর্মুলা কি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মানে কি করেছিলাম, এ মানে করেছিলাম 2a প্লাস বি, আর বি করে মানে কি করেছিলাম প্লাস সি। আবার এ মানে কি করেছিলাম 2b প্লাস 2a প্লাস বি, আর একটা বি মানে কি করেছিলাম মাইনাস সি। এই যে 2a প্লাস বি প্লাস সি ইন্টু 2a প্লাস বি মাইনাস সি। বুঝতে পেরেছো? a² মাইনাস b² এর ফর্মুলায়। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছিল দেখো, যে 192³ প্লাস 3 ইজুকাল টু কি বলে, এটাকে আমাদের মান বার করতে হবে। তাহলে প্রথমে কি করছি, 3 কমন নিয়ে নিচ্ছি, সবার প্রশ্নে কি করছি 3 কমন নিয়ে নিচ্ছি, 3 কমন নিয়ে নিলাম। তাহলে কত হলো 64a³ প্লাস 1 পড়ে থাকছে। এবার 64a³ মানে কি, 64 মানে কি, আমরা 64কে আমরা করলে কত হবে 4 গুণ 4 গুণ 4, তাহলে কি হচ্ছে 4 এর কিউব। এই 4 প্লাস এ তার কি করলাম হোল কিউব করে নিলাম, ঠিক আছে? এই যে 4 এর কিউব তার হোল কিউব করে নিলাম, প্লাস 1 একের কিউব করলে কত হবে, একই হবে, সেই জন্য একের কিউব করলে কোনো ব্যাপার নয়। তাহলে a³ প্লাস b³ এর ফর্মুলায় ফেলছি। দেখো এখানে a³ প্লাস b³, এখানে a মানে কি, a মানে হচ্ছে 4a, এখানে a মানে হচ্ছে কি, a মানে হচ্ছে 4a, আর b মানে হচ্ছে কত, b মানে হচ্ছে 1। তাহলে 4a প্লাস 1 ইন্টু 4a তার হোল স্কোয়ার মাইনাস 4a ইন্টু 1 প্লাস 1², সেম জিনিস। এই যে এই জায়গাটা দেখলাম 4a, এই যে a প্লাস বি ইন্টু a² মাইনাস a ইন্টু বি প্লাস b²। বুঝতে পেরেছো? এটা করলাম, এবার কিচ্ছু না, এবার মান বসিয়ে দিলাম। 3 4a প্লাস 1, 4 4 কত, 4 4 16, a² করলে a² মাইনাস 4a, 4 এর সাথে 1 গুণ করলে 4a, আর 1² করলে 1। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। বুঝতে পেরেছো কি করে করেছি আমি? আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে x মাইনাস ওয়াই ইন্টু x² প্লাস y² ইন্টু এক্স প্লাস y² প্লাস yz ইন্টু y² প্লাস yz প্লাস z² প্লাস zx, ব্র্যাকেটের মধ্যে z² প্লাস zx প্লাস x², এটা আমাকে কি করতে হবে, মান বার করতে বলেছে, তাই তো? সরল করতে বলেছে। সোজা অঙ্ক আছে, তার আমরা দেখে নিই অঙ্কটা কি করে করেছি। কিচ্ছু না, এটা একটা কিসের ফর্মুলার মধ্যে পড়ছে বলতো, প্রত্যেক কটা a³ মাইনাস b³ এর ফর্মুলা করছে। দেখো a মাইনাস বি ইন্টু a² প্লাস এ বি প্লাস b², দেখো a মাইনাস বি ইন্টু a² ইন্টু a ইন্টু বি প্লাস b²। বুঝতে পেরেছো? সব a³ মাইনাস b³, এখানে a মানে হচ্ছে x আর b মানে হচ্ছে y, ব্যাস। তাহলে x³ মাইনাস y³ সেম এক্স্যাক্টলি এরকম পুরোটার মধ্যে y³ মাইনাস z³, আবার সেম এরকম ভাবে z মাইনাস x করলাম,
জেড মাইনাস এক্স করলে যে মানে এটা এ যেটা যে বি হয়, তাহলে এটা করলে হবে জেড কিউব মাইনাস এক্স কিউব। বুঝতে পেরেছো? হলো। এবার আমি এটাকে মধ্যে সব মান বসি, মানে এবার ব্র্যাকেট তুলে দিচ্ছি। ব্র্যাকেট তুলে দিলে কি হবে? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব। তাহলে মাইনাসের সাথে প্লাস কাটবে, মাইনাসের সাথে প্লাস কাটবে, মাইনাসের সাথে প্লাস কাটবে। তাহলে আলটিমেট রেজাল্ট কত হচ্ছে? আলটিমেট রেজাল্ট 0 বেরোচ্ছে। বুঝতে পেরেছো? আচ্ছা, চলো নেক্সট কি বলেছে দেখো, যে একটি পরিবারে পাইচিত্র দিয়েছে। আচ্ছা, এখানে পাইচিত্র দিয়েছে, জামা কাপড়ের পার্সেন্টেজ দিয়েছে, বাড়ি ভাড়া দিয়েছে, তেল খরচ দিয়েছে 9%, শিক্ষা 15%, অন্যান্য 6%, খাদ্য 45% দিয়েছে। এবার পরিবারের মাসিক আয় যদি 25% হয়, তবে বাড়ি ভাড়া আর খাদ্য মিলিয়ে মোট কত টাকা খরচা হয়? তাহলে এই অঙ্কটা কিন্তু একটু অন্য ধরনের, পাইচিত্র আছে কিন্তু একটু অন্য ধরনের পাইচিত্রের মতন অঙ্কটা। এই অঙ্কটা আর একটা বলেছে দেখো, কোন কোন খাত, কোন কোন 3টি খাতে খরচ মিলিয়ে কেন্দ্রীয় কোণ হবে 108°। অঙ্কটা একটু বড় কিন্তু অঙ্কটা সোজা, একদমই সোজা। এবার মাসিক খরচ হবে বলেছে এত। এবার এখান থেকে আমার কি কি বার করতে হবে? বাড়ি ভাড়া আর খাদ্য মিলিয়ে কত? তাহলে বাড়ি ভাড়া আর খাদ্য এখান থেকে বার করতে পারবো। শতকরার অঙ্ক আগেই করেছি। তাহলে 25,000-এর সাথে বাড়ি ভাড়া কত সম্পর্ক হবে? তাহলে বাড়ি ভাড়া সমান সমান লিখবো 25,000 গুণিত বাড়ি ভাড়া কত? বাড়ি ভাড়া হচ্ছে 14%। তাহলে 25,000, এই দেখো 14 আছে, বাড়ি ভাড়া 14%। তাহলে বাড়ি ভাড়া কত হবে? 25,000 গুণিত 14/100, পার্সেন্টের জন্য 100 নিচে বসে গেল, শূন্য শূন্য কাটলো, শূন্য শূন্য কাটলো, 14-র সাথে 25 গুণ করলে হচ্ছে 350, আর একটা শূন্যের জন্য শূন্য, তাহলে কত হচ্ছে? 3500 টাকা। তাহলে বাড়ি ভাড়া হচ্ছে কত? বাড়ি ভাড়া হচ্ছে 3500 টাকা। আর একটা খাদ্য বলেছিল, খাদ্য হচ্ছে 45%। ঠিক, খাদ্য কিরকম ভাবে বার করবো? 25,000 গুণ 45/100, শূন্য শূন্য কাটলাম, শূন্য শূন্য কাটলাম, তাহলে 25 সাথে 45 গুণ করলে হচ্ছে 1125 হবে, আর এই শূন্যের জন্য একটা শূন্য, তাহলে 11,250 টাকা। 11,250 টাকা হচ্ছে তোমার বাড়ি খাদ্যের জন্য। তাহলে খাদ্য আর বাড়ি ভাড়া মোট মিলে কত টাকা বলেছে? তাহলে খাদ্য আর বাড়ি ভাড়া মিলে মোট খরচা হচ্ছে কত? খাদ্য আর বাড়ি ভাড়া মিলে মোট খরচ হচ্ছে 14,750 টাকা খরচা হচ্ছে। ঠিক আছে, এইবার কি বলেছে তোমাকে? কোন কোন খাতে, এই দেখো এখানে দেখো বলেছে কোন কোন খাতে, কোন কোন 3টি খাতে খরচ মিলিয়ে কেন্দ্রীয় কোণ 108° হবে। এবার তোমাকে 108° বার করতে হবে। এবার তুমি জানো না যে কোনটা কোনটা হবে, সেই জন্য তোমাকে কি করতে হবে? সব কটা বার করতে হবে কেন্দ্রীয়। আর কেন্দ্রীয় কোণ বার করতে গেলে কি করতে হয়? 360 দিয়ে গুণ করতে হয়। তাহলে 360 গুণিত পার্সেন্টেজ। এবার এবার দেখো তাহলে কি করতে হবে? তাহলে জামা কাপড়ের পরিমাণে কোণের পরিমাণ কত হবে? 11% বলেছে, তাহলে 11/100 গুণিত 360। তাহলে কত হচ্ছে? কাটাকাটি করবে, শূন্য আর শূন্য কাটবে, তোমার 2 দিয়ে কাটলে কত হবে? 2 দিয়ে কাটার প্রয়োজন নেই, 11-র সাথে 36 গুণ করবে, দেখবে 396 হবে। 396 হবে, আর নিচে যেহেতু 10 থাকবে, 10-এর জন্য এক ঘর আগে দশমিক। বুঝতে পেরেছো? এরকম কিচ্ছু না, 11-র সাথে 36 গুণ করলে এই সংখ্যাটাতে কিচ্ছু না, 11-র সাথে 36 গুণ করলে 396 হলো তো। আর এই শূন্য, এই একটা শূন্য দিয়ে একটা শূন্য কেটেছিলাম, আর নিচে তো 10 ছিল। এবার একটা 10 মানে কি? এক ঘর আগে দশমিক, সেটাই আমি এক ঘর আগে দশমিক করে দিলাম, 39.6°। বুঝলা? তাহলে আর কাটাকাটি করতে হলো না, কষ্ট করে ভাগ করে আবার বের করতে হবে না। 10 থাকলে একদম দশমিক আর বসিয়ে দেওয়া যাবে। ঠিক তেমন ভাবেই তেলের পরিমাণ বার করলাম, 9% ছিল, 9/100 ইন্টু 360, তাহলে কত হলো না? 32.4°। ঠিক শিক্ষা খাতায় সেরকম ভাবে 15/100 ইন্টু 360 কাটাকাটি করবে 54°। অন্যান্য কোণের পরিমাপ কত হবে? অন্যান্য খাতায় যেটা খরচা আছে, সেটা অন্যান্যতে কিসের পরিমাপ হচ্ছে? তাহলে 6/100 ইন্টু 360, সেই কাটাকাটি করলে দেখবে 216.6, 216 বলছি, কারণ 216 হবে, বাই 10 হচ্ছে, তাহলে 21.6°। ঠিক, খাদ্য কোণের কোণের পরিমাপ কত হচ্ছে? 45/100 ইন্টু 360, কাটাকাটি করলে দেখবে 162° হবে। এবং বাড়ি ভাড়াতে কোণের পরিমাপ কত হবে? 14/100 ইন্টু 360, কাটাকাটি করলে দেখবে 50.4° হলো। এইবার এটা তো হলো। এইবার তোমাকে কি বার করতে বলেছে? 108° বার করতে বলেছে। কোনটা কোনটা যোগ করলে 108° হচ্ছে? দেখবে ভালো করে লক্ষ্য করবে, এই যে তেল, শিক্ষার অন্যান্য, এই 3টে খাতে যোগ করলে দেখবে 108° মিলছে। এই যে তেল, শিক্ষার অন্যান্য খাতে যোগ করলে দেখবে কত মিলছে? 108° মিলছে। বুঝতে পেরেছো? অঙ্কটা একটু বড় আছে কিন্তু ইজি, একদম ইজি অঙ্কটা। বুঝতে পেরেছো? আচ্ছা, চলো নেক্সট প্রশ্ন আমরা করে নিই। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে তোমাদের, আচ্ছা তোমাদের একটা পাইচিত্র দিয়েছে, এই পাইচিত্রটা একদমই সোজা। কি পাইচিত্রটা বলেছে?
বলেছে জিনিসের টাকা জিনিস বলে দিয়েছে, সাধারণ পাউরুটি, স্লাইস পাউরুটি, কেক, বিস্কুট বলে দিয়েছে। সাধারণ পাউরুটি 320 টাকা, স্লাইস পাউরুটি 100 টাকা, কেক 160 টাকা, বিস্কুট হচ্ছে 140 টাকা। এবার তোমাকে পাইচিত্র তথ্যচিত্র বার করতে হবে, কিচ্ছু না, এগুলোকে যোগ করে কেন্দ্রীয় কোণে বার করতে হবে, তাই তো? এই যে 360, 100, 160, 40। এবার কি করলাম, সেগুলোকে সব যোগ করলাম, কত হচ্ছে 720 বেরোচ্ছে। এবার 720 কি 720-র মধ্যে 320 হচ্ছে পাউরুটি, 720-র মধ্যে 100 হচ্ছে কত স্লাইস পাউরুটি, 720-র মধ্যে 160 হচ্ছে কোক, আর 720-র মধ্যে 140 হচ্ছে বিস্কুট, লিখলাম। এবার কি করে, যেহেতু বৃত্তীয় কোণে বার করতে হবে, কত হবে 360 দিয়ে কাটাকাটি হবে। 360 দিয়ে কাটাকাটি করলে কেন্দ্রীয় কোণে দেখবে পাউরুটি হতে পারবে 160 ডিগ্রি, স্লাইস পাউরুটিতে বললে 50 ডিগ্রি, আবার তোমার কেন্দ্রীয় কোণের মধ্যে কত বেরোবে 80 ডিগ্রি, কেন্দ্রীয় কোণের কোকের মধ্যে বেরোবে 80 ডিগ্রি, আর বিস্কুটের মধ্যে কত বেরোবে 70 ডিগ্রি। ব্যাস, বেরিয়ে গেল 70 ডিগ্রি। এইবার কি করবে, গোল করবে, চাঁদাতে বসাবে, 160 ডিগ্রি কাটবে, 50 ডিগ্রি কাটবে, 80 ডিগ্রি কাটবে, 70 ডিগ্রি কাটবে। বুঝতে পেরেছো? ইজি পাইচিত্র, আমি পাইচিত্র প্রতিদিন করাই, প্রতিদিন। আমি আর মানে হাঁপিয়ে গেছি বলতে বলতে। ঠিক আছে, চলো, এটা হলো। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে তোমাদের যে একটা রম্বস আঁকতে হবে, 60 ডিগ্রি একটা আচ্ছা 60 ডিগ্রি একটা কোণ এঁকে তোমার, এটা সোজা, একদম সোজা, এটা তোমাদেরকে আগেও করানো হয়েছে। দেখো, প্রথমে একটা 6 মিনিট মাপ কেটে নেবে, এরকম স্কেল দিয়ে 6 মিনিট মাপ কেটে হয়ে গেল। এবার কি করবে, এই 6 মিনিট মাপ নিয়ে সবার প্রথমে এই 6 মিটার নিলে, এইখান থেকে এই 6 মিনিট মাপটা নেবে, এই মাপটা নিলে, এই মাপটা নেওয়ার পরে এইখানে বসিয়ে, এই জায়গাতে বসিয়ে এখানে এই 6 মিটার কেটে নেবে। ঠিক আছে, এই যে এটা দেখছো, এই 6 মিটার কেটে নেবে। ঠিক আছে, এই জায়গাটাতে বসিয়ে 6 মিটার কাটা হয়ে গেল। এইবার কিচ্ছু না, ছোট করবে, কম্পাসটাকে একটু ছোট করবে, দিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবে। একটা বৃত্তচাপ আঁকলাম, এই যে একটা বৃত্তচাপ আঁকলাম, দিয়ে এখানে বসিয়ে কি করলাম, এখানে বসিয়ে এই জায়গাটাতে বসিয়ে আমি 60 ডিগ্রি কাটলাম। এটা হচ্ছে 60 ডিগ্রি, ব্যাস কাটলাম। এবার একটা লাইন টেনে নিলাম, এবার একটা লম্বা লাইন টেনে নিলাম, কিন্তু লম্বা লাইন টানা হয়ে গেল। ঠিক আছে, তুমি চাইলেও এই পাশের কোণটা নাও আঁকতে পারো, এখানে আমি একবার এঁকেছি, কিন্তু এটা না চাইলেও আঁকতে পারো, মানে এটা দরকার নেই, প্রয়োজন নেই, একটা আঁকলেই হবে। এটা হয়ে গেল, 60 ডিগ্রি হয়ে গেল তো। এবার 6 সেমি মাপটা নিয়েছিলাম তো, সেই ঠিক এক্স্যাক্টলি আমি 6 সেমি মাপটা নিয়ে এখানে বসালাম, বসিয়ে এখানে একবার কাটলাম, হলো। আবার ঠিক এই জায়গাটাতে বসিয়ে, এই যে এই এইখানে কেটেছিলাম তো, এই জায়গাটাতে বসিয়ে এইখানে একবার কাটলাম। এবার তোমার যদি স্যাটিসফ্যাকশন না হয়, তাহলে কি করবে, এই জায়গাটাতে বসাবে, এই জায়গাটাতে বসিয়ে আরেকবার কেটে নেবে এই জায়গাটা। ঠিক আছে, তাহলে ভালো করে লক্ষ্য করো কোথায় কোথায় কাটছি। প্রথমে এইখানে কেটেছিলাম, কাটা হয়ে গেল। তারপর কম্পাসকে ছোট করে 60 ডিগ্রি কাটলাম। তারপরে এই জায়গাটাতে বসিয়ে 6 সেমি মাপ এখানে একবার কেটেছি। ঠিক আছে, দিয়ে এই জায়গাতে বসিয়ে এখানে একবার 6 সেমি মাপ কেটেছিলাম। আবার ঠিক এই পজিশনে বসিয়ে, এইখানে 6 সেমি মাপ কাটলাম, কাটা হয়ে গেল, কাটা হয়ে গেল। এইবার এইখানকার সাথে এটাকে জুড়ে দিলাম, এটার সাথে এটা জুড়ে দিলাম, ব্যাস কমপ্লিট হয়ে গেল তোমার। কত না, কি কি বলেছে, ABCD, তাহলে ABCD হচ্ছে একটা রম্বস, যার AB হচ্ছে কত, AB হচ্ছে 6 সেমি। বুঝতে পেরেছো কি করে আঁকতে হয়, একদম ইজি। আচ্ছা, তোমাদের তাহলে আজকে এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।